শুরু থেকে একটা ঘটনাটি কিভাবে হলো, এই গানটা তো এখনো সুপার ডুপার মানুষের মনে হৃদয়ে, এই গানটা কিভাবে তৈরি হলো যদি একটু বলতেন। আসলে অনেক বেদনা ভরে আমার এই জীবন গানটা আপনারা দেখবেন এইচডিএফএল ফাউন্ডেশনে যে গানটা ছাড়া আছে, শুধুমাত্র আমার একটা পুরনো ছবি দিয়ে গানটা ছাড়া আছে। 3-4 বছর আগে ছাড়া হয়েছিল। আমি সম্প্রতি দেখলাম এটা আপনার 53 মিলিয়ন ভিউজ। গানটা শুধুমাত্র একটা ছবি দিয়ে, কোনো গান শুধুমাত্র একটা ছবি দিয়ে এত ভিউজ আমার চোখে পড়ে নাই। শুধু একটা ছবি দিয়ে কোনো গান 53 মিলিয়ন ভিউজ আপনারা দেখবেন। এর আগেও গানটা 10-12 কোটি ভিউজ ছিল, কিন্তু যেহেতু একজন ইলিগেল আপলোডার গানটা আপলোড করেছিল, সেই জন্য কোম্পানিরা এটা নামিয়ে দিয়েছে। তো এরপরে আবার যখন ছাড়লাম এটা ফাউন্ডেশন, এইচডিএফএল ফাউন্ডেশন থেকে, তখন এই গানটা একটা শুধুমাত্র ছবি দিয়ে ছেড়েছি। কিন্তু গানটা এতই পপুলার, আপনারা জাস্ট কমেন্টসগুলো দেখবেন নিচে, যে 53 মিলিয়ন ভিউজ এখন। তো সেটা সৃষ্টিটা ছিল আসলেই চমকপ্রদ। আমি তখন ধরেন আপনার প্রণবদার আন্ডারে, আমি প্রথম অ্যালবামটা আমার সুর করা গান ছিল, 9টা গান আমার লেখা, আমার সুর করা ছিল, অশ্রু। তারপরে জীবনের সৈকতে অ্যালবামে 3টা গান আমার সুর করা, আমার লেখা, এবং প্রণব বশির সাহেবের 9টা সুর করা গান ছিল। এবং আপনার এরপরে ছিল শুধু একবার, এরপরে ছিল কেউ নেই। এটা প্রণবদার আন্ডারে সুর ছিল, এবং কিছু গান ছিল, ওই 2-3টা গান ছিল আমার সুর করা, প্রণবদার সাথে আমি জয়েন্টলি মার্চ করা। তো প্রণবদার কাছে আমি গান করতে গেলাম, তখন প্রণব ঘোষ উনি বাংলাদেশের নাম্বার 1 পপুলার মিউজিক ডিরেক্টর। কিন্তু একটা ব্যাপার ছিল যে উনি বাংলাদেশের প্রায় সমস্ত লেজেন্ডারি সিঙ্গারের অ্যালবাম তখন উনি করছিল। তো যারা গান করে তারা জানে একজন সুরকারের কিন্তু অনেক অনেকাংশে আমরা দেখতে পাই তার চলনটা একটা ধারা মতো যায়, সেটা শুনলে বোঝা যায় যেটা অমুক সুরকারের গান। তো এই গানটা যখন সুর করলো তাপস বিশ্বাসের লেখা, তখন আমি দাদাকে বললাম, দাদা এইটা একটা গানের সাথে একটু কি সিনক্রোনাইজ হয় কিনা, এরকম করলে কেমন হয়। হ্যাঁ, তো প্রণব বললো যে হ্যাঁ বলো কি করা যায়। এমন দাদা এই গানটার এই লাইনটা, সেকেন্ড লাইনটা অনেক দেখেছি আমি এই জীবনে, করুণা কারো পেতে চাই না, এই লাইনটা কি দাদা এরকম করলে কেমন। আমি সুর করলাম, আমি যেহেতু ক্লাসিক্যাল গাইতাম। তো দাদা বললো খারাপ না, রাখতে পারিস। তারপরে ঠিক অন্তরাগুলো তো এরকম ভাবে দাদার সাথে, গানটা আমার ভালো লেগেছিল, দাদার সাথে আমি একটু কোঅপারেশন করার চেষ্টা করলাম। পরবর্তীতে যখন ইন্ডিয়াতে গেলাম গানটা মিউজিক করতে, রকেট মন্ডল এই গানটার মিউজিক অ্যারেঞ্জার ছিল, প্রণব দাস সহ গেছিলাম। তখন গানটার একটা রিদম রকেট মন্ডল সিলেক্ট করলো, এবং একটা মিউজিক অ্যারেঞ্জমেন্ট করলো যে এটার পর এটা বাজবে, এটার পর এটা বাজবে। তখন আমি হুট করে বললাম, দাদা গানের রিদমটা আমার মনের মতো হচ্ছে না রকেট মন্ডলের সামনে। তখন রকেট মন্ডল বললো যে আপনি কি চান। তা আমি বললাম, দাদা কিছু মনে করবেন না, আমি খুব কম জানি, কিন্তু আমি গানের ঠেকাটা ঠিক এরকম চাচ্ছি না, গানের ঠেকাটা এরকম চাচ্ছি। তা আপনি বললো যে উনি বাজিয়ে শোনান। তা আমি বাজিয়ে শোনালাম, পরে উনি গানের ঠেকাটা বলছে ঠিক আছে আপনার ঠেকাটা আমি নিলাম। রকেট মন্ডল প্রণব ঘোষদার সামনে, তখন রকেট মন্ডল উনি যেটা ডিসাইড করেছিল যে তবলার ঠেকাটা বাজবে, আমি তবলা বাজাতে পারি, হ্যাঁ মানে আমি এক্সপার্ট না, কিন্তু বাজাতে পারি যেহেতু ক্লাসিক্যাল গাইতাম। তো পরে গানের ঠেকাটা আমি বাজিয়ে শুনে উনি আমার গানটা রেকর্ড করলো, ঠেকাটা আমারটাই নিল, তবলা বাদকদেরকে বললো যে হ্যাঁ এই ঠেকাটা বাজান, চেঞ্জ, রেকর্ডের মাঝখানে কিন্তু, হ্যাঁ হ্যাঁ। এবং গানটা যখন অ্যালবামে ছাড়লাম, গানটা দেখেন এতগুলি গান করলাম, হ্যাঁ সেখানে আমার আরো একটা গান ছিল বুকেতে পাথর বেঁধেছে, সেটা আমার লেখা, আমার সুর। হ্যাঁ, তো তো এটা ছিল সেকেন্ড গান, অনেক বেদনা ভরা আমার জীবন, মানে ওই অ্যালবামের জীবনের আহ, জীবনের জল ছবি এঁকেছিলে তুমি, এটা ছিল ফার্স্ট গান, এবং এই গানটা ছিল সেকেন্ড গান। অ্যালবামটা যখন বেরোলো, তখন সঙ্গীতার যে প্রডিউসার সেলিম খান, উনি ওনার পছন্দ হইলো যে অনেক বেদনা ভরা গানটাই উনি 2 নম্বরে দিবে। মানে নিয়ম ছিল প্রথম একটা রোমান্টিক গান দিতাম আমি আগে, তারপর একটা স্যাড গান দিতাম, 12টা গান বেরোতো। তো উনি পছন্দ করলো যে না ভাই এটাই সেকেন্ড গান। তো আমি ফরচুনেটেড যে দাদা এবং আমার যৌথ সুর করা যে গানটা, যে গানটা তবলা ঠেকাটা আমি সিলেক্ট করে দিয়েছি, সেই গানটা উনি পছন্দ করলো 2 নম্বরে দেওয়ার জন্য। এবং যখন অ্যালবামটা রিলিজ হলো, আসলে তখনই এইচডি রুবেলের এই অনেকগুলো জনপ্রিয় সিঙ্গার যারা তখন ছিল বাংলাদেশে, তাদের সবাইকে ডিগিয়ে কিন্তু এই অ্যালবামটা তখন বিক্রি হয়েছে, হাইয়েস্ট সেল ছিল তখন। এবং দোকানদাররা বলতো যে মুড়ি মুরকির মতো এই অ্যালবামটা হিন্দি গানের মতো বিক্রি হয়েছে। তো আপনার সেটা একটা আসলে আমার কাছে মনে হয় যে কোনো সৃষ্টকর্ম যখন মানুষের ভালো লাগে, এরকম মনে হয় কিছু না। দেখেন আমি কিন্তু 12টা গানের মধ্যে আমার সুর করা যেগুলো ছিল সেগুলো ছাড়া অন্য গানে কিন্তু আমি ইন্টারফেয়ার করি নেই। কিন্তু এই গানটা দাদা সুর এবং আমার সুর, কিন্তু সেই গানে আমি ইন্টারফেয়ার করেছি, সেই গানটাই কিন্তু
লেগে গেল। এবং ইন্ডিয়ান একজন রকেট মন্ডল খুব নামি দামি সঙ্গীত পরিচালক কিন্তু, হ্যাঁ, কলকাতা। তো ওনাকে আমি এমফেসাইজ করেছি যে গানের ঠেকাটা এরকম করার জন্য, সেই গানটা কিন্তু লেগে গেল। তো এরকমই মনে হয় সৃষ্টিশীল কাজগুলো হয় আর কি। আপনি সামনে কি নিয়ে ব্যস্ত